তাহলে এখানে আমার ভুলটা কি? সবটা ওদের বোঝার ভুল। এবার আমার রাগ লাগছে। শালা এত পেঁচায় বললে কে না বুঝতে ভুল করবে? সবার মাথায় তো তোর মতো চিট নেই। এবার আমি রাগী চোখে বললাম, কেন আপনি সরাসরি বলতে পারলেন না যে আমি আপনার বউ? শুভ্র বলল, প্রয়োজন বোধ মনে করিনি। আমি মনে মনে বললাম, শালা তোর প্রয়োজন বোধ দিয়ে তুই জুস বানাই খা, প্রয়োজন বোধ মনে করিনি। আমি আবার বললাম, খুব ভালো কথা, আপনি তখন প্রয়োজন বোধ মনে করেননি, আর এখন আমি প্রয়োজন বোধ মনে করিনি, মামুর ছেলে। বলে উঠে চলে এলাম। সবকিছুর একটা লিমিট আছে। লাইফটা বিরক্তিকর একটা ডিব্বায় পরিণত হয়েছে। হোয়াট দ্য হেল ইয়ার? প্রয়োজন বোধ মনে করিনি, এটার মানে কি? ওনার প্রয়োজনের উপর ভিত্তি করে আমার লাইফ চলবে নাকি? ওনাকে এখন আর সহ্য হচ্ছে না, তাই ওনাকে বের হতে দেখেই একটা রিক্সা নিয়ে চলে এলাম। কিন্তু খাটাস বলে কথা, এত ইজিলি আমাকে ছাড়বে নাকি? হঠাৎই খুব স্পিডে এসে রিক্সার একদম সামনে বাইক দাঁড় করালেন। বৃদ্ধ রিক্সা চালক এমন একটা আনএক্সপেক্টেড বিষয় ঠিক সামলে উঠতে পারলেন না, আর আমি গিয়ে পড়লাম রাস্তায়। হাতের বিভিন্ন জায়গায় হয়তো চিলে গেছে, হাঁটুতেও বড্ড জ্বালা করছে। নিজের অজান্তেই চোখ থেকে পানি বেরিয়ে এলো। নিজেকে নিজের কাছে বোঝা মনে হচ্ছে। বিয়ের পরও একটা দিন শান্তিতে থাকতে দেননি উনি। আমি ওনার সমস্যাটা ঠিক বুঝতে পারছি না। না আমাকে কাছে টেনে নিচ্ছে, না আমাকে দূরে যেতে দিচ্ছে। কি চান উনি? রাস্তায় চুপচাপ বসে আছি, ব্যাপারটা কিন্তু মোটেও তা নয়। আসলে আমি উঠে দাঁড়াতে পারছি না। হয়তো পায়ের কোণে একটা জায়গায় প্রচণ্ড আঘাতে এমনটা হয়েছে, কিন্তু আঘাতটা ঠিক কোথায় সেটাও বুঝতে পারছি না, আর পারার কথাও না। হাতের কিছু অংশ এতটাই জ্বলছে যে অন্য দিকের ব্যথাগুলোর ফিলটা আসছে না। বৃদ্ধ রিক্সা চালক আমার দিকে অপরাধী দৃষ্টিতে তাকিয়ে আছেন। সেই দৃষ্টি হয়তো হালকা ভয়ে জড়িয়ে আছে। দিন শেষে কষ্টে উপার্জিত টাকাগুলো দিয়ে হয়তো এক মুঠো খাবার খেয়ে ঘরে ফেরার আশা ছিল তার, কিন্তু ভাগ্যটা সহায় হলো না। মাঝপথে এমন একটা দুর্ঘটনা ঘটল যে বুকের আশাটুকুও এখন ভয়ে রীতিমতো আড়ষ্ট। মনে একটাই চিন্তা, হয়তো নিজের প্রাপ্য ভাড়াটাও পাবে না সে, সাথে মিলবে এক গাদা অসম্মান ভরা গালি। লোকটির মুখ একদম শুকিয়ে আছে। আমি তাকে ডাক দিয়ে বললাম, চাচা এইদিকে একটু আসবেন? আমার মুখে চাচা ডাকটা শুনে হয়তো একটু ভরসা পেলেন। ভয়ে ভয়ে এগিয়ে এলেন আমার কাছে, বলে উঠলেন, মায়ে আমি ইচ্ছে করে এমনটা করি নাই। আপনার ভাড়া দেওয়া লাগতো না, বুড়া মানুষ তো সামলাইতে পারি নাই। আজকে ভাড়াও মারি নাই, টেয়াও নাই, আপনার ওষুধের টেয়া দিবার পাইতাম না, মাপ কইরা দেন। আমি ওনাকে থামিয়ে দিয়ে ব্যাগ থেকে টাকা বের করে ওনার দিকে এগিয়ে দিলাম। উনি বেশ অবাক হলেন মনে হলো, তবে মুখ দেখে অবাকের পরিমাণটা বুঝতে পারছি না। গরিবদের অবাক হওয়ার ক্ষমতাও হয়তো দারিদ্রতার সাথে বুঝতে বুঝতে একসময় হালকা হয়ে যায়। উনি বললেন যে লাগতো না টেহা, আমার জন্য আপনি দুঃখ কি পাইলেন? আমি বললাম, চাচা কি আপনি করছেন? আমি আপনার মেয়ের চেয়েও ছোট হব। আপনি না করে টাকাটা নিয়ে আমাকে টেনে তুলুন। দাঁড়াতে পারছি না আমি। লোকটির চোখে মুখে চরম বিস্ময় আর কৃতজ্ঞতা স্পষ্ট দেখা পাচ্ছিলাম। টাকার জন্য না, ওনাকে দেওয়া সম্মানটার জন্য। কারো চোখে বিস্ময় ফুটিয়ে তুলতে পারলেও অন্যরকম মজা আছে। উনি আমাকে ধরতে যাবেন, ঠিক তখনই শুভ্র শক্ত করে আমার ডান হাতে চেপে ধরলেন। মনে হচ্ছিল কেউ আমার জানটাই বুঝি নিয়ে নিল। চিলে যাওয়া জায়গা খুব শক্ত করে চেপে ধরলেন উনি। আমি ব্যথায় কুকিয়ে উঠলাম, কিন্তু ওনার লাল হয়ে যাওয়ার রাগী চোখ হয়তো আমার কষ্টটা ধরা পড়ল না। শুভ্র বলল, আমার কথা না শুনলে এমনটাই হবে। কি দরকার ছিল ওভাবে বেরিয়ে আসার? ওনার কথা শুনে মাথায় রক্ত উঠে গেল। ফাজলামো নাকি? হাতটা ঝাড়ি দিয়ে ছাড়িয়ে ওনার কলার চেপে ধরে নিজের রাগের ঝাড়টা ওনার উপর ঢেলে দিলাম। আমি বললাম, ডোন্ট টাচ মি, আই সেড ডোন্ট টাচ মি। আপনাকে আমি আগেও বলেছিলাম আমাকে টাচ করার চেষ্টাও করবেন না। বুঝতে পারছেন না কেন? আপনি কি চান? হ্যাঁ, আমার থেকে অ্যাকচুয়ালি কি চান আপনি বলবেন প্লিজ? নীলি 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 করে সারাদিন না চেঁচালেও আমি জানি আপনি নীলিকে ভালোবাসেন। তো ভালোবাসেন নীলিকে ভালো। আমি তো আপনাকে ধরে রাখিনি। বিয়ে আপনি যেমন চাপে পড়ে করেছেন, আমিও ঠিক সেভাবে বিয়েটা করতে বাধ্য হয়েছি। তবুও আপনার কাছে আমি অপরাধী কেন? কেন বলুন তো? আরে অপরাধী তো আপনারা সবাই। বারবার তো পিচ্ছি পিচ্ছি করেন। একবারও মনে হয় না
যে পিচ্চিটার মনেও কিছু স্বপ্ন থাকতে পারে, কাউকে ভালোবাসার ইচ্ছে থাকতে পারে, কিন্তু আপনারা তো আমার থেকে ভালোবাসার অধিকারটাও কেড়ে নিয়েছেন। একটা মিথ্যা সম্পর্কে বেঁধে রেখে আপনাদের ইচ্ছার পুতুল পরিণত করেছেন। কথা বলতে বলতে কখন যে কাঁদতে শুরু করেছি খেয়াল করিনি। এখন তো রীতিমতো হেঁচকি উঠে গেছে। বারবার কথাগুলো জড়িয়ে যাচ্ছে, তবুও বলে উঠলাম, চুপ করে আছেন কেন? কথা শেষ। আপনার কাছে যাওয়ার অধিকার আছে আমার? নেই। আপনার সম্পর্কে কিছু বলার অধিকার আছে আমার? নেই। আপনাকে স্বামী হিসেবে পরিচয় দেওয়ার অধিকার আছে আমার? নেই। আবার রাস্তায় দাঁড়িয়ে কোনো ছেলের সাথে কথা বলারও অধিকার আমার নেই, কারণ আমি অন্যের বউ। কিন্তু সেই বইয়ের অধিকারটাও আমার নেই। বাহ, অসাধারণ। আরও একটা মজার ব্যাপার কি জানেন? আমার ভাগ্যে নেই নেই উত্তরটা বারবার আসলেও আপনি কিন্তু ঠিকই আমার উপর সব অধিকার খাটিয়ে চলেছেন। এটা কেমন একতরফা অধিকার বোধ? চুপ করে থাকবেন না বলুন। উনি চুপ করে শুনে যাচ্ছেন, কোনো কথা বলছে না। আমি কাঁদতে কাঁদতে ওনার বুকে মাথা রাখলাম। শরীরটা বড্ড ক্লান্ত লাগছে। ওনার বুকে মাথা রেখে বললাম, কি হলো, উত্তর দিন। উনি কিছু না বলে আমাকে কোলে তুলে হাঁটতে লাগলেন। যাওয়ার সময় রিক্সাওয়ালার হাতে কিছু টাকা গুঁজে দিয়ে বলে উঠলেন, সরি চাচা, বউ রাগ করেছে তো, রাগ ভাঙাতে গিয়ে আপনার ক্ষতি হয়ে গেল, সামনের চাকাটা ঠিক করে নিয়েন। আমি অবাক দৃষ্টিতে ওনার দিকে তাকিয়েছি। মানুষটাকে আমি কখনোই বুঝতে পারি না। উনি ঠিক কী চান তা হয়তো তিনি নিজেও জানেন না। বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে আছি। একটু আগে ডাক্তার আঙ্কেল এসে মেডিসিন দিয়ে গেছেন। এখন অনেকটা সুস্থ। শুয়ে শুয়ে ওনার কথা ভাবছিলাম। এতগুলো কথা শোনালাম আজ, তবুও কোনো উত্তর দিলেন না, এমনকি রাগও করলেন না। আজব তো, ওনার মাঝে মাঝে পাল্টে যাওয়া আমাকে খুব ভাবায়। আমার ভাবনার জগৎটাকে উল্টে পাল্টে দিয়ে কোথা থেকে উনি এসে হাজির হলেন, আর এসেই এক ঝটকায় টেনে বসিয়ে দিলেন আমাকে। আমি কিছু বুঝতে পারছি না, শুধু হাবলার মতো তাকিয়েছি ওনার দিকে। আবার কি চলছে ওনার মাথায়? উনি আমাকে বসিয়ে আমার কোলে যত্ন সহকারে একটা বালিশ রাখলেন, তার উপর বই রেখে বললেন, পড়ো। আমি তো পুরাই হা করে আছি। এমনিতে আমি অসুস্থ, আর উনি কিনা বলছে পড়ো। এটা কোন ধরনের টর্চার? শুভ্র হঠাৎ বলল, কি হলো, পড়া শুরু করো। কিছু জায়গায় আমি মার্ক করে দিয়েছি, ওগুলো কমপ্লিট করে দেন ঘুমাবে। স্টার্ট। আমি ওনার দিকে করুণ চোখে তাকিয়ে আছি, কিন্তু তাতে তার কোনো ভাবান্তর হলো বলে মনে হচ্ছে না। আরেকটা ধমক দিয়ে ল্যাপটপ নিয়ে সোফায় বসে পড়লেন। বইরা জামাই হলে একটাই সমস্যা, আর কিছু খুঁজে না পেলে বই খাতা নিয়ে টর্চার করতে চলে আসে। চোকরা টাইপ কাউকে বিয়ে করলে নিশ্চয়ই রোমান্টিক টর্চার করত, ওইটাই ভালো হতো। এই সুযোগে অ্যাটলিস্ট রোমান্সটা তো হতো, কিন্তু এখানে তো। উনি ধমক দিয়ে বললেন, কি হলো, তোমার পড়া আমার কান পর্যন্ত আসে না কেন? আমি বিড়বিড় করে বললাম, শালা খাটাস, পড়লে তো পৌঁছাবে, না পড়লে কেমনে পৌঁছাবে? উনি ব্রু কুচকে বললেন, কি বললে? আমি শুকনো হাসি দিয়ে বললাম, না না, পড়ছি। উনি বললেন, ও আচ্ছা, পড়ো। উনি আবার ল্যাপটপের মধ্যে ডুবে গেলেন, আর আমি বিরক্তিকর বই খাতায় পড়তে পড়তে কখন যে চোখ লেগে গিয়েছিল বুঝতে পারিনি। হঠাৎ কারো ধাক্কায় চোখ মেলে তাকালাম। শুভ্র দাঁড়িয়ে আছে, তার ঠোঁট ক্রমাগত নড়ছে। বুঝতে পারছি উনি কিছু একটা বলছেন, কিন্তু হঠাৎ ঘুম ভাঙায় মাথায় যেন হ্যাং মারছে, যার কারণে আমার কান পর্যন্ত কিছু পৌঁছাচ্ছে না। চোখ আবার বন্ধ করে মাথায় হালকা একটা চাটি দিয়ে চোখ খুলতেই দেখলাম শুভ্র আমার দিকে এক কাপ কফি এগিয়ে দিয়ে আছেন। কাপ থেকে দোয়া উঠছে ক্রমাগত। শুভ্র হঠাৎ বলে উঠল, এই যে মিসেস, কফিটা খাও, ঘুম কেটে যাবে, এন্ড আবার স্টার্ট করো। আমি মুখ কালো করে বললাম, আজ ঘুমিয়ে পড়ি, কাল থেকে পড়বো। শুভ্র বলল, জি না, আজ কমপ্লিট করেই ঘুমাবা, নয়তো ঘুম নাই। মুখ ঘুমরা করে কফির কাপে চুমুক দিলাম। বাহ, বেশ টেস্টি তো। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 12:30 বাজে। এত রাতে কফি কে বানালো? আরিফ চাচা তো ঘুমিয়ে পড়ার কথা। আমি কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা, এত রাতে কফি কে বানালো? সবাই তো ঘুমিয়ে পড়ছে। শুভ্র ব্রুকুচকে বলল, কে বানিয়েছে সেটা ইম্পর্টেন্ট নাকি খাওয়াটা ইম্পর্টেন্ট? আমি বললাম, দুটোই ইম্পর্টেন্ট। বলুন না প্লিজ, কে বানালো? শুভ্র বলল, আমি চিৎকার করে বললাম, হোয়াট? শুভ্র অবাক হয়ে বলল, কেন, কি হয়েছে?
চেঁচালে কেন? আমি বললাম, আপনি এত ভালো কফি বানান কিভাবে? শুভ্র বলল, নীলিকে বানিয়ে খাওয়াতে খাওয়াতে শিখে গেছি। ও কফি খুব পছন্দ করত। আমাকে তো রীতিমতো শর্ত দিয়েছিল, যদি ওর জন্য স্পেশাল কফি বানানো শিখতে পারি তবেই আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করবে, নয়তো টাটা বাই বাই। এই জন্য পুরো 1 মাস রান্নাঘরে মাকে কতই না বিরক্ত করছি। বলেই উনি ঘর কাঁপিয়ে হু হু করে হেসে উঠলেন। আমিও হেসে দিলাম। উনি হাসলে খুব প্রাণবন্ত লাগে। কি সুন্দর একটা হাসি। হঠাৎই উনি হাসি থামিয়ে দিয়ে আমাকে পড়তে বলেই বারান্দায় চলে গেলেন। হয়তো বুকের কষ্টটা আবারও চাড়া দিয়ে উঠেছে। আর কিছু না ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে পড়তে শুরু করলাম। কোচিং এর সামনে দাঁড়িয়ে আছি, মাত্রই ছুটি হলো। কালকের অ্যাক্সিডেন্টের জন্য মামুর কঠিন নির্দেশ, শুভ্রর সাথেই আসা যাওয়া ব্যাপারটা সম্পূর্ণ করতে হবে। আর আমি তো বরাবরই বাধ্য মেয়ে, তাই গাড় দুলিয়ে মেনেও নিয়েছি। ডানের রাস্তার দিকে আমার নজর, ওই দিক থেকেই শুভ্র আসবে। দু চোখে অপেক্ষার প্রহর গুনছি। এই অপেক্ষা জিনিসটা কিন্তু খুবই বাজে। হঠাৎ কারো ডাকে পাশে ফিরে তাকালাম, দেখলাম সাহেল ভাইয়া। সাহেল বলল, হেই রোদ। আমি বললাম, জি আপনি? সাহেল একটু মুচকি হেসে বলল, আজও রিক্সার জন্য ওয়েট করছো? আমি বললাম, না ভাইয়া, আপনার বন্ধুর জন্য অপেক্ষা করছি। সাহেল বলল, আচ্ছা, কাল শুভ্র ওভাবে রেগে গিয়েছিল কেন? মনে হলো রাগের কারণটা আমি একটা মুচকি হাসি দিলাম, কিছু বললাম না, কিছু বলারও নেই। হঠাৎই সাহেল বলল, তোমার হাসিটা খুব সুন্দর। আচ্ছা, শুভ্রর সাথে। ওনার আর কিছু বলার সুযোগ হয়ে উঠল না। তার আগেই শুভ্র গাড়ি নিয়ে এসে সামনে দাঁড়ালেন। সাহেল ভাইয়াকে দেখে উনি রেগে গেছেন তা ওনার চেহারা স্পষ্ট, তবুও ঠোঁটে একটু বাঁকা হাসি ঝুলিয়ে বলে উঠলেন, কিরে সাহেল, তুই এখানে? ও রাহুল ভাইয়ের সাথে দেখা করতে আসছিলাম। রোদকে দেখে থেমে গেলাম। বেচারি একা দাঁড়িয়েছিল, তাই ভাবলাম একটু সঙ্গ দিই। শুভ্র বলল, খুব ভালো ভাবনা, তবে ওকে নিয়ে কম ভাবলেই চলবে। রোদ, উঠে আসো। ভালো থাকিস সাহেল। সাহেল ভাইয়া ওনার কথায় হয়তো ঠিক ধরতে পারলেন না, আমাদের দিকে হাঁ করে তাকিয়ে থাকলেন বেশ কিছুক্ষণ। গাড়ি চলছে তার আপন গতিতে। ওনাকে দেখে খুব মন মরা লাগছে, কিছু জিজ্ঞেস করার সাহসও হয়ে উঠছে না। গাড়িতে ওঠার পর থেকেই এই পর্যন্ত শুধু একটাই বলছেন, সাহেল থেকে দূরে থাকো। আই থিঙ্ক হি লাইকস ইউ, বাট ইউ আর নট ফর হিম। বাস, তারপর থেকে চুপ। গাড়িটা একটা পার্কের সামনে এসে থামলো। আমাকে নামতে বলে উনি হাঁটা দিলেন। শত শত প্রেম যুগলদের প্রেম লীলাকে না দেখে পার্কের এক কোনায় এসে দাঁড়ালাম। ভাবছিলাম এখানে আসার কারণ কি হতে পারে। তখনই একটা মেয়ে বিদ্যুতের গতিতে ছুটে এসে ওনাকে জড়িয়ে ধরলেন। মেয়েটা কাঁদছে, দেখে মনে হচ্ছে জামাই মরে গেছে। যত সব আজাইরা। আমি রীতিমতো হা হয়ে দাঁড়িয়ে আছি। এইসব কি ভাই? আমার জামাই আরেকজনের সাথে প্রেম করার জন্য আমাকে সাথে নিয়ে এনেছে। কি অদ্ভুত ব্যাপার। ওনাদের দুজনকে এই অবস্থায় দেখে ভিতরটা বড্ড জ্বলছে। তার সাথে পাল্লা দিয়ে জ্বলছে আমার চোখ দুটো। চোখের পলক পড়লেই জোরে পড়বে একরাশ অবহেলা মাখানো বৃষ্টি। নীলিমা আপুকে উনি ভালোবাসেন, কথাটা শুনলে এখন আর খারাপ লাগে না। ওটা আমার জানা কথা। আর প্রথম ভালোবাসাকে মানুষ এত ইজিলি বলতে পারলে ভালোবাসা নামক জিনিসটা এত কষ্টের হতো না, না হতো এত আবেগময়। সত্যি বলতে আমি নিজেও কখনো চাইনি উনি নীলিমা আপুকে ভুলে যাক। নীলিমা আপু থাকুক মনে অনুভূতি আর স্মৃতির পাতায়, কিন্তু তার পাশে আমারও যে ঠাঁই চাই, একটুকু ঠাঁই। আমি ওনাদের দিকে টলমল চোখে তাকিয়ে আছি। শুভ্র আমার চোখের দিকে এক পলক তাকিয়ে মেয়েটাকে ঝটপট নিজে থেকে ছাড়িয়ে একটু ডিস্টেন্স দাঁড় করিয়ে দিলেন। হয়তো আমার চোখের আকুতি উনি বুঝতে পারছিলেন। মেয়েটি এখনো কেঁদেই চলেছে, বিরতিহীন কান্না যাকে বলে। আমি ব্রুকুচকে তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়েকে পর্যবেক্ষণ করছি। কেমন ফাজিল মেয়ে, অন্যের বরের গায়ে এমন ভাবে ঢলে পড়ছে যেন বরটা আমার না, ওর নিজেরই। ইচ্ছে করছে মেয়েটার প্রতিটা চুল টেনে টেনে ছিঁড়ি। অসভ্য মেয়ে। শুভ্র মেয়েটিকে বলে উঠল, এই মেয়ে, কাঁদিস না প্লিজ, দেখ সব ঠিক হয়ে যাবে। এভাবে ভেঙে পড়লে চলবে বল? আমি মনে মনে বললাম, আরে মেয়েটা ভেঙে পড়লে পড়ুক, ইচ্ছে হলে ভেঙে টুকরো টুকরো হয়ে যাক, তাতে তোর কিরে? আবার কাঁধেও হাত রাখা হচ্ছে। ইচ্ছে করছে এই খাটাসটার হাত এই মেয়েটার কাঁধের সাথে স্টাপলার দিয়ে লাগিয়ে দিই। মাথাটা প্রচুর ব্যথা করছে। অতিরিক্ত রেগে গেলে আমার মাথার যন্ত্রণা তাদের অস্বস্তি জানান দেয়। এখনো তাই হচ্ছে। হঠাৎই মেয়েটা বলে উঠল, কি ঠিক হয়ে যাবে সুবি? কিভাবে ঠিক হবে? ইট ইজ পসিবল।
নো সুবি, নট পসিবল। আমি মনে মনে বললাম, কি সুবি? হায়রে প্রেমের ডাক। সুবি মাই ফুড। আল্লাহ, এই দিনটা দেখানোর জন্য আমাকে বাঁচাই রাখছো। ক্যারেক্টারলেস হাজবেন্ড আমার। নীলিমা আপু, তুমি মরে গিয়েছো, ভালো হয়েছে, নয়তো এই কাহিনী তোমাকেও দেখতে হতো। শুভ্র বলল, দেখ, জানি তোর সাথে যা হয়েছে তা কোনোভাবেই শুধরানো যাবে না, কিন্তু জানিস তো যা হয় ভালোর জন্যই হয়, এটাও হয়তো ভালোর জন্যই হয়েছে। নিজেকে নিজের মতো গুছিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিস। মেয়েটি বলল, কথাটা কত সহজ সুবি। আচ্ছা, তুই পেরেছিস মেনে নিতে? উনি কিছুক্ষণ চুপ করে থেকে ঠোঁটে শুকনো হাসি ঝুলিয়ে বলে উঠলেন, এই তো বেঁচে আছি, মানতে না পারলে হয়তো বাঁচতেও পারতাম না। মেয়েটি বলল, আমার তো সব শেষ হয়ে গেল রে, সব স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষার সব। বাবা আজ জিতে গেল, আর আমি বরাবরের মতোই পরাজিত। নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। মা বাবাকে দেওয়া কষ্ট আর অপমানকে পুঁজি করে সুখের ঠিকানায় ছুটেছিলাম, কিন্তু দেখ শাস্তিটাও পেয়ে গেলাম। শুভ্র বলল, ভুল যা করেছিস তো করেছিস, সেটা শুধরাতে পারবি না, কিন্তু নিজেকে একটা সুযোগ দে আর কান্না থামা। কাল আমার অফিসে আয়, আমি সব ঠিক করে রেখেছি, একদম টেনশন নিস না, আমি তো আছি ডাফার। এখন এবার একটু হাস। মেয়েটি শুকনো হাসি দিয়ে চোখ মুছতে মুছতে আমাকে ইশারা করে বলে উঠল, ওকে। শুভ্র মুচকি হেসে বলল, ও রোদ। মেয়েটি বলল, রোদ? বাহ, দেখতে তো খুব মিষ্টি। নীলি ঠিকই বলতো, একদম পুতুলের মতো।